এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে শেখ হাসিনাকে নিয়ে সংবাদ প্রচার। যে কোনো মূল্যে যে কোনো সময় দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা দেশে ফিরবেন যে কোনোভাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে সাহসী আর সবচেয়ে স্থির নেতৃত্ব শেখ হাসিনা, যিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, বরং কোটি কোটি মানুষের আশা এবং আস্থার নাম। এখন সময় এসেছে হাসনাত আব্দুল্লাহ মানে পোলাটা হওয়ার কাজই হচ্ছে কয়েকদিন পরে পরে একটা নাড়া দেওয়া, তারপর পুরা মার্কেটটারে গরম করা। দর্শক, 2009-এর পর থেকে আওয়ামী লীগের শাসন যে ক্রমান্বয়ে দুঃশাসনে পরিণত হলো, এটা তো অনস্বীকার্য। কিন্তু আওয়ামী লীগকে পুঁজি করে দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ, যেটা আপনাদের সবাইকে কাঁপিয়ে দিবে। দর্শক, এবার আল জাজিরাতে রিপোর্ট হয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে যে কোনো মূল্যে। সেই ভিডিওটি আমরা দেখব, আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, কথা নয়, চলুন বিস্তারিতভাবে আমরা সেই ভিডিওগুলো দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। দর্শক, এর আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং খুব খেয়াল দিয়ে শুনবেন যে আল জাজিরাতে বাংলাতে কী নিউজ হয়েছে। দর্শক, চলুন শেখ হাসিনাকে নিয়ে বিস্তারিত সেই তথ্যগুলো জেনে আসি। শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। শেখ হাসিনা দেশে ফিরবেন যে কোনোভাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে সাহসী আর সবচেয়ে স্থির নেতৃত্ব শেখ হাসিনা, যিনি শুধুমাত্র একজন রাজনৈতিক নেত্রী নন, বরং কোটি কোটি মানুষের আশা এবং আস্থার নাম। এখন সময় এসেছে সেই শেখ হাসিনার দেশে আসা। তিনি দেশে ফিরবেন যে কোনোভাবেই। রাজনীতি যতই ঘোলাটে হোক, ষড়যন্ত্র যতই গভীর হোক, এই বাংলার মাটিতে তার ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না বা ঠেকানো যাবে না। কারণ এদেশের মানুষ জানে, শেখ হাসিনা মানেই উন্নয়ন, অগ্রগতি আর শান্তির প্রতিশ্রুতি। গত কয়েকদিন ধরে দেশের বিদেশের বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, গুজব, অপপ্রচার সব কিছুর মাঝেও একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, শেখ হাসিনা কি দেশে ফিরবেন? আমরা নিশ্চিতভাবে বলতে পারি, হ্যাঁ, দেশে ফিরবেন, আর ফিরবেন খুব শীঘ্রই। কারণ এদেশের গণতন্ত্রের যে হৃদয় স্পন্দন, তাতে এখনও শেখ হাসিনার নাম বারবার বেজে ওঠে। যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করে, যে কোনো বাধাকে পেছনে ফেলে জননেত্রী শেখ হাসিনা আবারও পা রাখবেন বাংলার মাটিতে। তার ফেরা মানে এক নতুন বার্তা, শক্তি আর হাজার গুণ বেশি সাহস। এদেশে শেখ হাসিনার জায়গা কেউ নিতে পারবে না। এটি শুধু সময়ের ব্যাপার, আর একটু ধৈর্য, আর একটু অপেক্ষা। হাসনাত আব্দুল্লাহ মানে পোলাটা হওয়ার কাজই হচ্ছে কয়েকদিন পরে পরে একটা নাড়া দেওয়া, তারপর পুরা মার্কেটটারে গরম করা। আর তার বলিষ্ঠ যে গলার আওয়াজ, হ্যাঁ, একদম সেই লেভেলের। চেহারায় মিল আছে মাওলানা মামুনুল হকের সাথে, আবার কপালটারও মিল আছে। মাওলানা মামুনুল হক বলছিলেন, কপালে যাদের এই কালো দাগ থাকে, এটা নাকি সৌভাগ্যের লক্ষণ। যাই হোক, সৌভাগ্য অনেক হয়েছে, কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ভিডিও হেডলাইন নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনা প্রধানকে নকল করতে গিয়ে ধরা হাসনাত আব্দুল্লাহ। তো আসলে কি নকল করা? আমরা যখন কমেন্ট সেকশন দিকে তাকালাম, কেউ বলতেছিল এটা সেনা প্রধানই করছে প্রথম, হাসনাত আব্দুল্লাহ উনারে নকল করছে। আবার কেউ কেউ বলতেছেন না, এটা হাসনাত আব্দুল্লাহ বলছে, তার জিনিসগুলো অলওয়েজ ইউনিক। বাট আমিও শিওর যে এটা সেনা প্রধানই করছিলেন, বা বক্তব্যটা, এই ধাঁচটা একবারই তিনি বক্তব্য দিছিলেন, যে বক্তব্যের পরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, অনলাইন অফলাইন রাজনীতিবিদরা প্রত্যেকের মধ্যে একটা মেরুদণ্ডের উপর দিয়ে হালকা ঠান্ডা বাতাস বয়ে গেছে। কারণ তিনি এরকম টেবিলটার উপরে হাত রাইখা বলতেছিলেন, এরকম আঙ্গুল টাঙ্গুল এটা খেয়াল আছে তো কোন ইস্যুতে কথা বলতেছি। আপনার বিডিআর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে একটা আন্দোলন গড়ে উঠেছে সাংবাদিক ইলিয়াসের নেতৃত্বে, তো এরপরে বলা হয়েছিল যে সেনাবাহিনী শহরে বিভিন্ন ইনভেস্টিগেশন আসবে। বাট তিনি বলছিলেন এখানে কোনো ইফ আর বাট নাই, একদম ফুল স্টপ হচ্ছে কি এই ঘটনা বিডিআর রাই ঘটাইছে, দেয়ার ইজ নো ইফ এন্ড বাট। এখন হঠাৎ করে গতকালকে হাসনাত আব্দুল্লাহ, আপনারা জানেন যে এনসিপির একটা কর্মসূচি 2রা মে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে, সারা বাংলাদেশে কালকে এটা নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে, মাঠ উত্তালও ছিল। তো সেই বক্তব্যের পরে তার ফেসবুক একটা স্ট্যাটাস, যেটাতে তিনি লিখেছিলেন, যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
আর গতকালকে 3টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে যখন বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে তার স্ট্যাটাস এবং বক্তব্যের মধ্যে একটা পর্যায়ে তিনি একদম কড়া ভাষায় এই বক্তব্যটা দিলেন। তো এরপর থেকে আলোচনা আসলো যে তিনি কি সেনাপ্রধানকে নকল করছেন। হতে পারে, দেখেন আমরা দেখে দেখে শিখি। যাই হোক, এখন কালকে এনসিপির প্রোগ্রাম থেকে আসলে অর্জনের জায়গাটা কি আসলো, আমরা সামষ্টিকভাবে যদি ধরি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিভিন্ন কারণে বিচ্ছিন্ন থাকলেও এই হাসনাত আব্দুল্লাহরা একটা জায়গায় সফল হয়। সেটা কোনটা? যখনই আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যু অথবা আওয়ামী লীগের ইস্যু অথবা শেখ হাসিনা অথবা ছাত্রলীগ, মানে এই ইস্যুগুলোতে তারা যখনই কোনো সমাবেশ করেছে, আমি দেখেছি যে মোটামুটি ভালো একটা মানুষ তারা মানে কানেক্টেড করতে পারে। তবে অনেকে একটু ভাড়াও ছিল আমাদের বোনেরা, এটি প্রত্যেক দলেই থাকে, নতুন কিছু না। অনেক মেয়েদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল খালাদেরকে কেন আসছেন, নিয়ে আসছে জানি না, এটা আমি দেখছি বেশিরভাগ সময় হয়। তো এর বাহিরে কালকের এই সমাবেশ থেকে আসলে সরকারকে টাচ করার মতন কোনো কিছু বড়ভাবে ছিল না, তবে একটা বার্তা ছিল যে যদি এই সরকার এই কাজ না করে তাহলে তারা নিজেরা, জনগণ এই সিদ্ধান্ত নিবে বা শহীদ পরিবারগুলোর সিদ্ধান্ত নিবে। তো জনগণ না, জনগণ হচ্ছে এনসিপি বাদী যারা জনগণ আছেন, আর শহীদ পরিবার হচ্ছে যারা এই পরিবারগুলো থেকে মানে এই ঘটনায় আহত হয়েছেন, নিহত হয়েছেন। তো সব শহীদ বা আহতরা কি এখানে কানেক্টেড হবে না? কেন হবে না? কারণ অনেক শহীদ পরিবার এখন পর্যন্ত ঠিকমতো চিকিৎসা পায় নাই, ভাতা পায় নাই, মেডিকেল কার্ড পায় নাই, নানান অভিযোগ আছে। খোদ আবু সাইদের ভাই এবং বাপেরই তো অভিযোগের শেষ নেই। এনসিপিদেরকে নিয়ে ফোন দিলে ফোন ধরে না। তো সবারই যে পাবে তাও না, তবে হ্যাঁ বড় একটা অংশ পাবে আওয়ামী লীগ ইস্যুতে। তো যাই হোক, হাসনাত আব্দুল্লাহকে বলা হচ্ছে আগামী দিনের কি বলা হচ্ছে ব্লুটুথ বয়। এখন বিশ্লেষকরা যারা আছেন, বড় বড় রাজনৈতিক বিশ্লেষক, কেউ কেউ মনে করছেন এনসিপির আসলে নিজস্ব কোনো রাজনৈতিক মতাদর্শ নাই। যেমন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ আছে, বিএনপির আছে একটা জিয়ার আদর্শ অথবা জামাতের ইসলামমুখী রাজনীতি। তো এরকম আর কি এনসিপি তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল যে মতাদর্শ বা ধরেন সামহাউ যে হ্যাঁ এই আদর্শটা আসলে ডিফারেন্ট, মানুষ এটার মধ্যে লাফায় আসবে, ওইটা আসলে মোটামুটি তারা এস্টাবলিশ করতে পারেনি। তারা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে, এমপি হতে যাচ্ছে, বিভিন্ন কিছু। যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দর্শক, 2009-এর পর থেকে আওয়ামী লীগের শাসন যে ক্রমান্বয়ে দুঃশাসনে পরিণত হলো, এটা তো অনস্বীকার্য। কিন্তু আওয়ামী লীগকে পুঁজি করে এনসিপির গত 2.5-3 মাসের যে রাজনীতি, অথবা 5 আগস্টের পর থেকে সমন্বয়কদের যে তুমুল বিতর্কিত এবং ভয়ঙ্কর যেসব কর্মকাণ্ড, তাতে যে মানুষ এরই মধ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন, সে কথাও তো স্বীকার করে নিতে হবে। মানুষের মোহর ভঙ্গ হয়েছে তাদের প্রতি। এই সমন্বয়ক এবং ছাত্র নেতাদের যে কোনো প্রকারের রাজনৈতিক আদর্শ নেই, রাজনৈতিক লক্ষ্য নেই, সে কথাও মানুষের সামনে একেবারে স্পষ্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এখন তাদের একমাত্র রাজনৈতিক পুঁজি। খুব সিগনিফিকেন্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে আতঙ্কের যে বিষয়টি, বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যে বিষয়টি সবার সামনে আসছে প্রশ্ন আকারে, তা হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কিংবা জাতিসংঘের দাবি অনুযায়ী রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে যে করিডোর দেয়া নিয়ে আলোচনা হচ্ছে, সেই বিষয়টি। এটি নিয়ে এই যে বাংলাদেশ ওলটপালট করে দেওয়া কিংবা বাংলাদেশের সব কিছু পরিবর্তন করে দেওয়ার যে স্বপ্ন জাগানো বা স্লোগান দেওয়ার যেই ছাত্র সমন্বয়করা, তারা একটা বারের জন্য একটা টু শব্দ করেছেন, কোনো প্রকারের প্রশ্ন তৈরি করেছেন সরকারের প্রতি, কোনো প্রকারের দাবি তারা তুলেছেন যে এটি নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হোক? একদম না, একেবারেই না। এবং এরা যে একেবারেই কিংস পার্টি, তার সবচেয়ে বড় উদাহরণ এই মুহূর্তে এই যে তুমুল বিতর্কিত এবং বাংলাদেশের জন্য আতঙ্কের এই করিডোর বিষয়ে কোনো প্রকারের কোনো মন্তব্য না করা। যেহেতু এই সরকার এবং কিংস পার্টি মিলেমিশে একাকার, সরকারের মুরব্বীরা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং আমি নিশ্চিত তাদের সঙ্গে আলোচনা করে নিয়েছে, এবং অথবা আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা হয়েছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, শেখ হাসিনা পতনের আন্দোলনে, সেখানে এইসব প্ল্যানিংয়ের মধ্যে নিয়ে এসেই এই আন্দোলনগুলো তৈরি করা হয়েছিল। সাধারণ মানুষ এইসব নিশ্চয়ই জানতো না, সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক মাত্রায়, একথা আমরা মনে করিয়ে দিতে চাই। শেখ হাসিনার পতনটাও ছিল অনিবার্য, কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্ট নিয়ে তারা খেলেছে, তারা ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে এগিয়েছে, এ কথা বারবার আমাদেরকে বলতে হচ্ছে। যেহেতু এই করিডোর নিয়ে তাদের কোনো রকমের কোনো মাথা ব্যথা নেই, আমরা ধরে নিতে পারি অবশ্যই তাদের যৌথ সিদ্ধান্তে এরকম বিষয়ে সরকার এগোতে চাইছে সামনের দিকে। তারা যে দিগ্ভ্রান্ত,
দিগ্ভ্রান্ত ঠিক নয়, তারা যে দিশেহারা, মানুষের আস্থা পাচ্ছে না এবং বারবার তাদের মুড সুইং করছে, তাদের নানান সিদ্ধান্ত থেকে তারা নিজেরাই পিছপা হচ্ছে, তার তো অনেক উদাহরণ এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তারা সংবিধান ছুঁড়ে ফেলার হাক ডাক দিল, গর্জন তুলল, সেখান থেকে সরে এসে তারা বলছে সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তনগুলো করা দরকার। তারা আমূল সংস্কারের কথা বলল নির্বাচনের আগে, আমূল সংস্কার না করে নির্বাচন করা যাবে না। এখন তারা বলছে মৌলিক সংস্কারের কথা। তারা বলছিল যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এখন তারা সেই শব্দ উচ্চারণ করছে না। গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছিল তারা সংবিধান ছুঁয়ে ফেলার জন্য, সেখান থেকে তারা সরে এসেছে। নতুন ঘোষণাপত্র বা প্রোক্লেমেশনের যে দাবি তারা তুলেছিল সেটাও এখন তারা মুখে আনছে না। মূল বিষয় হচ্ছে কোনো রাজনৈতিক দলের গণভিত্তি না থাকলে, গণসম্পৃক্ততা না থাকলে সেই রাজনৈতিক দল সামনে বেশি দিন এগোতে পারে না। এবং তাদের পেছনে কয়জন মানুষ আছে সেগুলো নিয়েও তো এখন আলোচনা হচ্ছে। গত শুক্রবার তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ করলো, মহাসমাবেশের কথা বলল, সেখানে কয়জন মানুষ উপস্থিত ছিলেন? তারা ভাড়াই করে যে মানুষ নিয়ে আসছেন সেগুলোও নানান ভিডিও চিত্র উঠে আসছে। এবং পয়লা বৈশাখে তারা যে অনুষ্ঠানটি আয়োজন করেছিল সেখানে তো গোনা যাচ্ছিল যে কয়জন, 20, 50, 100 জন, কতজন মানুষ হয়েছিল। আরেকটা জিনিস খেয়াল করুন যে এরা যেমন করিডোর নিয়ে কোনো কথা বলছে না, এরা দুর্নীতির বিরুদ্ধেও তেমন কোনো কথা বলছে না। তার কারণ এদের সহযোগীরাই বা এই যে তর্জন গর্জন তোলা যে সমন্বয়করা, তাদের মধ্যে অনেকে, এই যে হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাদের অনেকের বিরুদ্ধে তো দুর্নীতির অসংখ্য অভিযোগ। তারা আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কেমনভাবে? নাটক তো বেশিক্ষণ করা যায় না। নাহিদ ইসলাম শুক্রবারে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল সেখানে ডক্টর ইউনূস সম্পর্কে হাসনাত আবদুল্লাহ কী বলেছেন হেফাজতের সমাবেশে, আমি সে কথা বলছি। তার আগে নাহিদ ইসলাম কী বলেছেন সেটাও আপনারা জানেন, একটু মনে করিয়ে দিই। তিনি শুক্রবারের মহাসমাবেশ থেকে বলছেন যে আওয়ামী লীগের বিচার না হলে গণঅভ্যুত্থানে নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা, আমি একটু আগেই বলছিলাম সাধারণ মানুষের যে পার্টিসিপেশন। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বিন্দুদের জনাব নাইম ভাই এবং মানচিত্র চ্যানেলের কর্ণধার আমাদের সম্মানিত আলোচকবৃন্দ। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট যারা পেতে চান, গুরুত্বপূর্ণ তথ্যপত্র সকলের আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক দেখছিলেন শুরুতেই একটা প্রতিবেদন যে শেখ হাসিনা যে কোনো মূল্যে কিন্তু সে দেশে ফিরবে, এমনই প্রতিবেদন সারা বাংলাদেশকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আজকের মতো শেষ করা যাক। নিউজটি এখনকার মতো এটাই সমাপ্ত রাখতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দর্শক, তার আগে বলি এখনও যারা লাইক দেননি, সাবস্ক্রাইব করেননি, কমেন্ট করেননি, অবশ্যই এগুলো করে ফেলুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।